রাজু আর রেশমি একটা হোটেল রুমে উত্তেজনায় আনন্দপূর্ণ মুহূর্তে সময় কাটাচ্ছে। রাজু রেশমির অর্ধনগ্ন শরীরের গন্ধ নিচ্ছে। এমন সময় একটা পিস্তল হাতে রুমে প্রবেশ করলো ইভা। ইভা রুমে প্রবেশ করতে রাজু আর রেশমি চমকে উঠে বসে যায়। রেশমি দুহাত দিয়ে তার ইজ্জত ঢাকার চেষ্টা করছে। রাজু আমতা আমতা করে বলল, ইভা তুমি এখানে? ইভা রাজুর দিকে পিস্তল তাক করে চিৎকার দিয়ে বলল, কেন আমাকে এখানে দেখে অবাক হচ্ছ? ঘরে নিজের বিবাহিত বউ রেখে হোটেল রুমে পরনারী নিয়ে মাস্তি করতে তোমার বিবেকে বাধে না? আর বাঁধবেই বা কি করে? বিবেক থাকলে তো। ইভা পিস্তল নামাও, আমার কথা শোনো, পিস্তলে দুটো বুলেট আছে, আমার টার্গেটেও দুজন। রাজু বলল, প্লিজ ইভা তুমি আমার কথাটা শোনো। ইভা একটু হাসি দিয়ে বলল, রাজু তুমি আমার কথা শোনোনি। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজকের এই দিন দেখতে হতো না। রাজু তোমার কি মনে আছে তোমাকে ভালোবেসে কতটা স্ট্রাগল করতে হয়েছিল আমার? একবার মনে করে দেখো সেই দিনগুলোর কথা। মমিন খান অফিসে বসে কাজ করছিলেন। এমন সময় মমিন খানের রুমে প্রবেশ করলো রাজু আর ইভা। ইভাকে দেখে মমিন খান বলল, কিরে মা, আমাকে না জানিয়ে হঠাৎ আমার অফিসে? কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা নেই। তোমাকে বলেছিলাম না রাজুর কথা? রাজু আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে রাজুর দেখা করিয়ে নিয়ে যাই। ইভার মুখে রাজুর কথা শুনে মমিন খান রাজুর দিকে চেয়ে বলল, তাহলে তুমি হবে আমার একমাত্র মেয়ের বয়ফ্রেন্ড? রাজু মাথা নাড়িয়ে উত্তর দিল, মুখে কোনো কথা বলল না। মমিন খান আবারও বলল, তো বাবা তোমার বাসায় কে কে আছেন? রাজু বলল, মা বাবা কেউ বেঁচে নেই, বড় ভাই ভাবি আর আমি, আমাদের তিনজনের সংসার। তোমার বড় ভাই কি করেন তাহলে? ভাইজান একটা কোম্পানিতে জব করেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, তোমার ভাইয়াকে বলো আমি ওনার সাথে দেখা করতে চাই। ইভা বলল, বাবা আগামী সপ্তাহে তো আমার বার্থডে, সেদিন না হয় রাজুর ভাইয়াকে বলি আমাদের বাসায় আসতে? না, সেটার দরকার হবে না, আমি কোনো এক রেস্টুরেন্টে বসে ওনার সাথে কথা বলে ফেলবো। ঠিক আছে বাবা, তাহলে আমরা আসি। মমিন খানের অফিস থেকে বেরিয়ে গেল। আর মমিন খান অফিসে বসে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেল। ইমা বেগম ইভা চুলের মুঠি ধরে বলল, পৃথিবীতে কি ছেলের আকাল পড়েছে? তুই আর ছেলে খুঁজে পেলি না হারামজাদি? ইভা কাদো কাদো গলায় বলল, মা রাজু অনেক ভালো ছেলে, পড়ালেখা জানা শিক্ষিত ছেলে। পড়ালেখা ধুয়ে পানি খাবি শুনি? টাকা পয়সা ছাড়া এই সমাজে মানুষের কোনো মূল্য নেই, আর তুই আছিস পড়ালেখা নিয়ে। মা রাজুদের অঢেল টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ওদের শিক্ষিত পরিবার। তোমার কাছে টাকা পয়সার মূল্য বেশি হলেও আমার কাছে শিক্ষার মূল্যটাই বেশি। চুপ কর হারামজাদি, আমার মুখে মুখে তর্ক করছিস? আমি তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব রাজুর নাম ভুলে যাওয়াটা তোর জন্য মঙ্গল হবে। মা আমিও তোমাকে বলে দিচ্ছি, জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে আমি রাজুকেই বিয়ে করব, অন্যথায় সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো। ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ইভার গালে ঠাস করে আর একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, প্রয়োজনে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তবু এই পরিবারে তোকে বিয়ে দিব না, কথাটা ভালো করে যেন মনে থাকে। বলে ইমা বেগম রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আর ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। একটা রেস্টুরেন্টে বসে আছে সাইফুল আর মমিন খান। চায়ের কাপে চুমুক দিয়ে মমিন খান বলল, সাইফুল সাহেব আপনি যে কোম্পানিতে চাকরি করেন এরকম কয়েকটা কোম্পানি আমার আছে। আমি আপনার পোশাককে অসম্মান করছি না, কিন্তু আপনি বিবেক দিয়ে চিন্তা করে বলুন, আপনার পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক কি করে হবে? কোথায় আপনাদের পরিবার আর কোথায় আমাদের পরিবার? মমিন খানের মুখে এমন কথা শুনে সাইফুল কি বলবে কিছুই বুঝতে পারছে না। করুণ দৃষ্টিতে মমিন খানের মুখের দিকে তাকিয়ে আছে সাইফুল। সাইফুল কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন স্যার, আমার ছোট ভাই রাজু অনেক ভালো এবং মেধাবী। আমি আপনাকে বলছি না যে আপনার মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিন, তবে এটা বলতে পারি যে আপনার মেয়ে কখনো রাজুর সাথে অসুখী থাকবে না। দেখুন সাইফুল সাহেব, জীবনে ভালো থাকতে হলে টাকাটা খুব বেশি প্রয়োজন, টাকা ছাড়া কেউ কাউকে ভালো রাখতে পারে না। জি স্যার, জীবনে ভালো থাকতে গেলে যার যেটা প্রয়োজন সে সেটাকেই প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। সাইফুল সাহেব আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আপনি আপনার ভাই রাজুকে ভালোভাবে বলে দেবেন আজকের পর থেকে যেন সে আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ না রাখে। সে যদি আমার মেয়ের সাথে যোগাযোগ না রাখে সেটা যেমন আমার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো হবে। সাইফুল আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, জি মমিন সাহেব, আপনি আপনার মেয়েকে বিষয়টা বুঝিয়ে বলবেন, বলবেন আপনার মেয়েও যেন আর কোনোদিন আমার ভাইয়ের সাথে যোগাযোগ না করে। বলে সাইফুল রেস্টুরেন্ট থেকে হনহন করে বেরিয়ে যায়। আর মমিন খান ঠায় বসে ভাবনায় পড়ে যায়। রাজু তোর ভাই আমাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে ওই মেয়েকে বাড়ির বউ করে আনবে না। প্রিয়ার মুখে এমন কথা শুনে রাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাজু প্রিয়ার হাতটি ধরে বলল, ভাবি ইভাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ ভাবি তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো বিষয়টা। দেখ রাজু, তোর ভাইকে তো তুই ভালো করে চিনিস, উনি এক কথার মানুষ, কিন্তু ভাবি এখানে আমার জীবন মরণের প্রশ্ন। যাই হোক না কেন, যে মেয়ের বাবার এত অহংকার সেই মেয়েকে নিয়ে কেউ সুখী হতে পারবে না। রাজু আমি বলি কি জানিস, তুই ইভার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করিস। ভাবি ইভাকে তুমি খারাপ দেখলে কোন দিক থেকে? আর তাছাড়া ইভার সাথে আমার অনেক বছরের রিলেশনশিপ, আমি ইভাকে খুব ভালো করে চিনি, সে ৮-১০টা বড়লোক বাবার মেয়েদের মতো নয়। দেখ রাজু, ইভা বড়লোক বাবার ৮-১০টা মেয়ের মতো না হলেও ইভার বাবার মন মানসিকতা এখনো সেই আগের অশিক্ষিত বর্বর বড়লোকদের মতোই। ভাবি আমি সংসার করবো ইভাকে নিয়ে, ইভার বাবাকে নিয়ে নয়। তুমি ভাইয়াকে বিষয়টা বুঝিয়ে বললে দেখবে ভাইয়া ঠিকই বুঝতে পারবে। প্লিজ ভাবি তুমি আমার কথাটা রাখো। রাজুর মুখে এমন কথা শুনে প্রিয়া একটু চিন্তা করে বলল, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে আমি তোর ভাইয়াকে সবকিছু বুঝিয়ে বলবো, দেখি তোর ভাইয়া
কি বলে। প্রিয়ার মুখে এমন কথা শুনে রাজু আর তার ভাবি প্রিয়াকে ধন্যবাদ জানিয়ে পকেট থেকে ফোন বের করে ইভাকে কল দিতে লাগলো, আর প্রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। রাজু আর ইভা একটি রেস্টুরেন্টে বসে গল্প করছে। ইভা বলল, রাজু, আমি অনেক কষ্ট করে অনেকের নির্যাতন সহ্য করে মা বাবাকে বুঝিয়েছি তোমার আমার বিয়েতে মা রাজি হয়েছে। মা যখন রাজি হয়ে গেছে বাবা এমনি এমনি রাজি হয়ে যাবে। ইভার মুখে এমন কথা শুনে রাজু আলহামদুলিল্লাহ বলেই ইভাকে একটা চুমু দিয়ে দিল। রাজুর এমন কাণ্ড দেখে ইভা অবাক হয়ে বলল, তুমি পাবলিক প্লেসে এটা কি করলে? সরি ইভা, আসলে তোমার মুখে এমন একটা সুসংবাদ শুনে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি, তাই বলে তুমি পাবলিক প্লেসে এরকম করবে? আল্লাহ জানে আশেপাশে কেউ দেখছে কিনা। রাজু চারিদিক ভালো করে দেখে বলল, আরে এত চাপ নিচ্ছ কেন? আশেপাশে কেউ নেই। ইভা হাঁপ ছেড়ে বলল, এত খুশি হওয়ার তো কিছু নেই, শুধুমাত্র মা রাজি হয়েছে। বিয়ে হতে আরো অনেক দেরি আছে সোনা। রাজু বলল, দেরি হলে হোক, আজ না হোক কাল তো হবেই। এখন ছাড়ো তো তোমার ফাজলামু, তার আগে বলো তোমার ভাইয়া কি বলেছে। ভাইয়া এখনো রাজি হয়নি, তবে ভাইয়া যার কথায় চলে তাকে রাজি করিয়ে ফেলেছি। মানে তুমি কার কথা বলছো? রাজু একটা হাসি দিয়ে বলল, ভাবির কথা। অনেক কষ্টে ভাবিকে রাজি করিয়েছি, এখন ভালোই ভালোই যদি বিয়েটা হয়ে যায় তাহলেই হলো। রাজুর মুখে এমন কথা শুনে ইভার মুখটি আনন্দে ঝলমলিয়ে উঠল। ইভাদের ড্রয়িং রুমে বসে আছে দুই পরিবারের সবাই। নববধূর সাজে ঘোমটা টেনে বসে আছে ইভা। দুই পরিবারের সম্মতিতে আজকে তাদের ভালোবাসার পূর্ণতা পেল। রাজু আর চোখে বারবার ইভার দিকে তাকাচ্ছে। এমন সময় ইভার বাবা মমিন খান বলল, সাইফুল সাহেব, আমার একমাত্র মেয়েকে আপনার ভাইয়ের হাতে তুলে দিলাম। আমার আর কোনো সন্তান নেই। এই একটা মাত্র আদরের মেয়েকে আপনাদের পরিবারে পাঠিয়ে আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আপনারা আমার মেয়েটাকে কখনো অবহেলা করবেন না। সাইফুল বলল, কি যে বলেন তালুই সাহেব, আমাদের দুই ভাইয়ের পরিবার, আপনার মেয়ে আমাদের পরিবারের নতুন সদস্য। ইমা বেগম বলল, জামাই বাবাজি, আমার একটা মাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব তোমার। প্রিয়া বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে আমরা দুই বোন একসাথে থাকবো। দুই পরিবারের মধ্যে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ইভার রাজুর বিয়ের কাজ সম্পন্ন হলো। এত কিছুর পর আজকের এই দিন তুমি উপহার দিলে রাজু আমাকে। রাজু বলল, ইভা, আমার ভুল হয়ে গেছে। ইভা একটা হাসি দিয়ে বলল, ভুল তোমার হয়নি রাজু, ভুল হয়েছে আমার। সেদিন বাবা মায়ের কথা না শুনে, সেদিন যদি আমি আমার বাবা মায়ের কথা মতো চলতাম, তোমার মতো একটা লোফারকে যদি বিয়ে না করতাম, তাহলে আজকের এই দিন আমার দেখতে হতো না। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম রাজু, কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে না। এই পিস্তলটিতে দুটি বুলেট আছে। যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে অন্য নারীর সাথে তোমার সম্পর্ক আছে, সেদিন থেকে এই পিস্তলটি লোড করে রেখেছিলাম। মনে মনে ভেবেছিলাম এই দুটো বুলেট একটা দিব তোমার মাথায় আর একটা আমার মাথায় শুট করে আমাদের ভালোবাসার সমাপ্তি ঘটাবো। কিন্তু রাজু, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব। বাবা মায়ের পা ধরে বলবো, আজ থেকে 3 বছর আগে, মা বাবা তোমরা সঠিক ছিলে, আমি ভুল ছিলাম। রাজু, আমি পৃথিবীর সব ছেলে মেয়েদের বলবো, বাবা মায়েরা চাই বলে তাই সঠিক। পৃথিবীর সব প্রেমিক বেঈমান, আজ না হয় কাল তোমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে তোমার সাথে বেঈমানি করবেই। বলে ইভা সেখান থেকে বেরিয়ে যায়, আর রাজু হাউমাউ করে কান্না করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, একটি সুন্দর প্রেম বিচ্ছেদের মধ্য দিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ মোস্তফা। ধন্যবাদ।